হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি ডেভেলপমেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি খুব সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের 2021 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো উচ্চতর গণিত প্রথম অ্যাসাইনমেন্টটি হলো তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আজকের এই ভিডিওতে আমি এই অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব ভালোভাবে বুঝিয়ে দিব। তো চলো তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো চলো আমরা ক নাম্বার প্রশ্নটি আগে দেখে নেই। ক নাম্বার প্রশ্নে বলা আছে এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। তো এ ম্যাট্রিক্সটি হচ্ছে তোমার এখানে ছকের সংখ্যাগুলি নিয়ে তোমাকে এ ম্যাট্রিক্স বানাতে হবে। তারপর এই এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা সেটি যাচাই করতে বলা হয়েছে। তো প্রশ্নের সংখ্যাগুলি নিয়ে আমরা এ ম্যাট্রিক্স গঠিত করলাম, যেটি হচ্ছে 3x3 আকারের একটি ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স কিনা তা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো প্রথম আমরা প্রতিসম ম্যাট্রিক্সটা কি তা জেনে নিই। যে বর্গ ম্যাট্রিক্সের, দেখো এখানে লেখা আছে যে বর্গ ম্যাট্রিক্সের, তার মানে প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার জন্য তোমাকে একটা বর্গ ম্যাট্রিক্স হতেই হবে। তো এই যে দেখো এ ম্যাট্রিক্সটি একটি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স আমরা কিভাবে বুঝবো? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকে। এই ম্যাট্রিক্সে দেখো সারি আছে 3টা, কলামও আছে 3টা, তাই এই এ ম্যাট্রিক্সটি একটি বর্গ ম্যাট্রিক্স। এখন এটি প্রতিসম কিনা, তো প্রথম শর্তটা ফুলফিল হলো, এটা একটি বর্গ ম্যাট্রিক্স আমরা বুঝতে পারলাম। এ ম্যাট্রিক্সটা কি প্রতিসম কিনা? তো এ ম্যাট্রিক্সটি কি প্রতিসম কিনা? তো প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের কলামগুলোকে সারিতে বা সারিগুলোকে কলামে রূপান্তরিত করলে যদি প্রদত্ত ম্যাট্রিক্সটি পাওয়া যায়, সেটি হচ্ছে একটি প্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা এখানে লিখেছি a is equal to a i j m cross m। m cross m মানে কি? প্রথম m হচ্ছে সারি, পরের m হচ্ছে কলাম। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা এখানে সমান থাকবে। এক্ষেত্রে হচ্ছে a i j is equal to a j i। ম্যাট্রিক্সটিকে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তরিত করা হয় তখন দুটি ম্যাট্রিক্সই সমান হবে। তো দেখো যে আমরা এখানে কলামগুলোকে সারিতে বা সারিকে কলামে রূপান্তর করেছি। এই যে এখানে কলাম হচ্ছে 4 8 4, এই যে 4 8 4, এই যে এই সারিকে আমরা কলামে রূপান্তর করেছি 4 8 4 প্রথম সারিকে। তারপর আমরা এই যে দ্বিতীয় সারি 0 4 4 একে আমরা কলামে পরিণত করলাম 0 4 4। এই যে দেখো তৃতীয় সারি 8 0 8 একে আমরা কলামে পরিণত করলাম 8 0 8। তো আমরা দেখি এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সের একটি রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্সটি এ ম্যাট্রিক্সের সাথে কি মিলছে না, তার মানে কি এই এ ম্যাট্রিক্সটি কি প্রতিসম ম্যাট্রিক্স নয়। প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে কি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর সমান হওয়া উচিত ছিল, তার মানে কি এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স নয়। তো এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো খ নাম্বার প্রশ্নে বলা আছে a স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইজ ইকুয়াল টু 2x হলে x নির্ণয় করো। তো প্রথমে তোমাকে a স্কোয়ার বের করতে হবে। a স্কোয়ার মানে কি? দুটি a এর গুণফল। তো আমরা a ম্যাট্রিক্সটি জানি, তো দুটি a আমরা লিখলাম পাশাপাশি গুণ দিয়ে। তো এখন আমরা হচ্ছে গুণ করব। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করাই আছে। যারা ওই ভিডিওটি দেখতে চাও তারা এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নাও, বা প্লেলিস্টে ম্যাট্রিক্সের ভিডিওগুলো খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, ওখান থেকেও তোমরা ম্যাট্রিক্সের গুণ বা যোগ বিয়োগ এগুলো শিখতে পারবে। তো এটা আমি আর বুঝিয়ে দিচ্ছি না। স্কোয়ারের মান হচ্ছে এটি। তারপর স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3, ওই স্কোয়ারের মান আমরা যেটা পেলাম সেই মানটি এখানে বসিয়ে দাও, মাইনাস 7, তারপর এ ম্যাট্রিক্সের মানটা বসাও, প্লাস 6i3। i3 মানে কি? প্রথম ক্লাসের ভিডিওতে এই সব কিছু বোঝানো আছে, কোনটি ইউনিক ম্যাট্রিক্স, কোনটা প্রতিসম ম্যাট্রিক্স, কোনটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সব কিছু বোঝানো আছে। ওই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো। তারপর দেখো আমরা হচ্ছে গুণ করেছি, 7 দ্বারা এটিকে গুণ করা হয়েছে, 6 দ্বারা এটিকে গুণ করা হয়েছে, তারপর এখানে যোগ বিয়োগ করা হয়েছে।
তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো ম্যাট্রিক্সের, তাহলে তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আর এটা বোঝাচ্ছি না, বোঝালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা মানটা পেয়ে গেলাম। তো a স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইজ ইকুয়াল টু 2x, এটা তোমাকে প্রশ্নে দেওয়া আছে, x এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা এটার মান বের করেছি, এটার মান এখানে বসিয়ে দিয়েছি, ইজ ইকুয়াল টু 2x। এখন দেখো এই সবগুলো সংখ্যা থেকে 2 কমন যায়, তো 2 আমরা কমন নিলাম। 13 আর 2 গুণ করলে হয় 26, 16 আর 2 গুণ করলে হয় 32, 20 আর 2 গুণ করলে হয় 40। এভাবে এই সবগুলো থেকে আমরা কমন নিয়েছি। তো এই যে এখানে দেখো 2 আছে, এই জায়গায় 2 আছে, 2 2 কাটাকাটি যায়, তো x এর মান আমরা পেয়ে গেলাম। এরপর চলো আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখে নিই। ঘ নম্বর প্রশ্নে দেখো একটি ম্যাট্রিক্স B দেওয়া আছে, তারপর তোমাকে বলা হয়েছে দেখাও যে AB ইজ ইকুয়াল টু BA ইজ ইকুয়াল টু 80i3। তো দেখো গ নম্বর প্রশ্নের অ্যান্সার, A ম্যাট্রিক্স দেওয়া আছে, B ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমরা AB নির্ণয় করব। A ম্যাট্রিক্স লিখলাম, B ম্যাট্রিক্স লিখলাম। এখন আমরা A আর B আমরা গুণ করেছি, তো গুণ আমি এখন বোঝাবো না, তোমরা ওই আমার ম্যাট্রিক্সের গুণের ভিডিওটি দেখে নাও, যোগ বিয়োগ গুণের ভিডিওটি প্লেলিস্টে ঢুকে দেখে নাও। তারপর দেখো এখান থেকে আমরা 80 এটা কমন নিয়েছি, তা এটার মান হচ্ছে i3, এটা হচ্ছে একটি ইউনিক ম্যাট্রিক্স। তারপর হচ্ছে B এর মান আমরা লিখেছি, A এর মান লিখেছি, তারপর আমরা গুণ করেছি, গুণ করার পর এখান থেকেও 80 কমন নিয়েছি, আর এটার মান হচ্ছে i3, 80i3। তার মানে আমরা দেখলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে এসেছে, AB ইজ ইকুয়াল টু BA ইজ ইকুয়াল টু 80i3 শর্ট। তারপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন খ, এমন একটি ম্যাট্রিক্স C নির্ণয় করো যেন FC ইজ ইকুয়াল টু CA ইজ ইকুয়াল টু i3 হয়। এখানে দেখো তোমাকে বলা হয়েছে C নির্ণয় করার জন্য তোমাকে A ইনভার্স 1 নির্ণয় করতে বলা হয়েছে, মানে A এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে তোমাকে সহগুণক এবং ডিটারমিনেন্ট অফ A মানে A এর নির্ণায়ক নির্ণয় করতে বলা হয়েছে। তারপর তুমি C নির্ণয় করবে এবং এটি প্রমাণ করবে। তো দেখো আমরা প্রথমে A এর নির্ণায়কটি নির্ণয় করলাম। তো নির্ণায়ক নির্ণয় করার জন্য এর দুই পাশে দুইটি দাগ টানবে। তো নির্ণায়ক কিভাবে নির্ণয় করতে হয়, প্রথমে আমরা প্রথম সারির প্রথম সংখ্যাটি নিয়েছি, এটি নিলে এই কলাম এই সারি বাদ যেগুলো থাকে 4 আর 8 গুণ করলাম, তারপরে সূত্রের মাইনাস 4 আর 0 গুণ করলাম, 0 হয়। তারপর প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটি নিয়েছি, এটির আগে সূত্রের মাইনাস আসবে। তারপর এই কলাম এই সারি বাদ থাকে কত, 8 0 গুণ করলে হয় 0, 8 আর 4 গুণ করলে হয় 32, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তারপর +4, এই প্লাসটা সূত্রের প্লাস, +4, এই +4 নিলে মানে প্রথম সারির আমরা তৃতীয় ভুক্তিটি নিয়েছি, এই সারি মানে এই কলাম এবং এই সারি বাদ 0 আর 0 গুণ করলে 0, তারপরে সূত্রের মাইনাস, 4 আর 8 গুণ করলে 32। তারপর এখানে যোগ বিয়োগ করে আমরা A নির্ণায়কটির মান বের করেছি। তো এখানে লেখা আছে A ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। কারণ কি, কারণ আমরা A নির্ণায়কের একটি মান পেয়েছি যেটি হচ্ছে 256। যদি A নির্ণায়কের মানটি 0 হতো তাহলে A ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য হতো না। তো A ম্যাট্রিক্সটি যেহেতু বিপরীতযোগ্য, তার মানে আমরা A ইনভার্স 1 নির্ণয় করতে পারবো। সহগুণকগুলো তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তো A ম্যাট্রিক্সের সহগুণকগুলো আমরা নির্ণয় করব। A11 মানে হচ্ছে প্রথম সারির প্রথম কলামের ভুক্তির সহগুণক, A12 হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তির সহগুণক, A13 হচ্ছে প্রথম সারির তৃতীয় কলামের ভুক্তির সহগুণক, A21 হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তির সহগুণক, A22 দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের ভুক্তিটির সহগুণক, A23 হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় কলামের ভুক্তিটির সহগুণক, A31 তৃতীয় সারির প্রথম কলামের ভুক্তিটির সহগুণক। আশা করি তোমরা বাকি দুইটি নিজেরাই বুঝবে। তো A11 কিভাবে নির্ণয় করব আমরা, তো আমরা A11 নির্ণয়ের জন্য যদি আমরা এই যে এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলামে অবস্থিত ভুক্তি, এটার সহগুণক নির্ণয়ের জন্য সহগুণক নির্ণয় করতে হবে কিভাবে, এটি যদি আমরা নেই
তাহলে এই সারি এবং এই কলাম বাদ যাবে, যেগুলো থাকবে এগুলোকে আমরা এভাবে লিখব। তারপর দেখো A12 মানে আগেই বলেছি A12 মানে হচ্ছে এই ভুক্তিটি A12, এই 1 প্রথমটা হচ্ছে সারি, পরেরটা হচ্ছে কি কলাম। তো 12 মানে হচ্ছে কি প্রথম সারির দ্বিতীয় কলামে অবস্থিত ভুক্তি, যেটি হচ্ছে 8। তো 8 এর সহগুণক, 8 এর সহগুণক নিলে হচ্ছে এই কলামটি বাদ যাবে আর হচ্ছে এই সারিটি বাদ যাবে। থাকছে কোনটা কোনটা 0 আর 4, 8 আর 8। তো আমরা এগুলোকে লিখেছি 0, 4, 8 আর 8। আর আগে দেওয়া হয়েছে দেখো মাইনাস কেন দিয়েছি সহজভাবে তোমাদের বুঝিয়ে দেই। মাইনাস কখন হবে, তোমরা এই যে এই দুইটা যোগ করবে 1 আর 2 যোগ করলে কত হয় 3, যদি যোগ করলে যদি বেজোড় হয় তাহলে মাইনাস দিয়ে দেবে। আর আগেরটাতে দেখো আমরা কিছু দেইনি, তার মানে প্লাস 1 আর 2, 1 যোগ করলে হচ্ছে কত 2, এটা জোড় সংখ্যা তাই প্লাস, আর বেজোড় হলে মাইনাস। দেখো 3 আর 1 যোগ করলে 4, এটা প্লাস। দেখো 2 আর 1 যোগ করলে হয় কত 3, এটা বেজোড় তাই মানে এখানে মাইনাস। 2 আর 2 4, এখানে প্লাস। আশা করি বুঝতে পেরেছো। তারপরে A13 কিভাবে নির্ণয় করবো? A13 মানে হচ্ছে প্রথম সারি তৃতীয় কলামের ভুক্তি, যেটি হচ্ছে 4। এটি আমরা নিলে এটি সহগুণক এই কলাম আর এই সারি বাদ যাবে, থাকছে এগুলোকে আমরা লিখেছি। তো সবগুলোই এই একই নিয়ম অনুসরণ করে লিখেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এগুলো লিখে নাও। তারপর এই এ নির্ণায়কের সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স হচ্ছে এটি। যে প্রথম তোমাদের আগে বলেছি যে প্রথম সংখ্যাটা হচ্ছে সারি, পরেরটা হচ্ছে কলাম। প্রথমটা সারি, পরেরটা হচ্ছে কলাম, প্রথমটা সারি, পরেরটা কলাম। তার মানে সবাই হলো প্রথম সারিতে, এরা সবাই হচ্ছে দ্বিতীয় সারিতে, এরা সবাই হচ্ছে তৃতীয় সারিতে। তাই প্রথম সংখ্যাটা আমরা 3 লিখেছি, তৃতীয় সারি এটা দ্বিতীয় সারি, তাই প্রথম সংখ্যাটা আমরা কি লিখেছি 2 লিখেছি। এরা সবাই হচ্ছে প্রথম সারি, তাই হচ্ছে প্রথম সংখ্যাটা আমরা কি 1 লিখেছি। আচ্ছা, তারপরেরগুলো হচ্ছে কি কলামের জন্য। এখন A11 এটার মান আমরা কি পেয়েছি 32, এই যে 32। এখন সবগুলোর মান এখান থেকে এই জায়গায় বসিয়ে দাও। তাহলে আমরা এটা কি পেয়েছি, এটা পেয়েছি আমরা হচ্ছে এ নির্ণায়কের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স। সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটি আমরা পেয়েছি। এখন সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স আমরা কেন নির্ণয় করলাম? কারণ হচ্ছে দেখো A ইনভার্স 1 এটির সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট A ডিভাইড বাই এর নির্ণায়ক। এখন অ্যাডজয়েন্ট A বের করার সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট A হচ্ছে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এই যে টি মানে ট্রান্সপোজ মানে হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স, মানে হচ্ছে সারিগুলোকে কলামে রূপান্তর, কলামগুলোকে সারিতে রূপান্তর। তো এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো তারপরে আমরা যাই, এখন আমরা কি করব, এই ট্রান্সপোজটাকে আমরা এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে পরিণত করব। মানে দেখো, তো ট্রান্সপোজ মানে হচ্ছে আমরা হচ্ছে কি সারিগুলোকে কলামে রূপান্তর করব বা কলামগুলোকে সারিতে রূপান্তর করব। দেখো এই যে এটা হচ্ছে কি 1 নাম্বার সারিকে আমরা 1 নাম্বার কলাম বানিয়ে দিলাম, 2 নাম্বার সারিকে আমরা 2 নাম্বার কলাম বানিয়ে দিলাম, 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলাম বানিয়ে দিলাম। এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখন 1/256 দিয়ে ভিতরে প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে দাও, গুণ করলে কাটাকাটি গিয়ে এগুলো থাকছে। এটি হচ্ছে A ইনভার্স 1 মানে হচ্ছে এর বিপরীত ম্যাট্রিক্স। তারপর আমরা হচ্ছে ধরি C ইজ ইকুয়াল টু A ইনভার্স 1। তার মানে আমরা C কে আমরা হচ্ছে A ইনভার্স 1 হিসেবে ধরে নিয়েছি। তারপর প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিই যাতে তোমরা ক্লিয়ার হোক। দেখো, তোমাকে এমন একটা ম্যাট্রিক্স C নির্ণয় করতে বলা হয়েছে যাতে AC ইজ ইকুয়াল টু CA হয় এবং AC এবং CA I3 এর সমান হয়। তো এখন আমরা AC নির্ণয় করি। AC A এর মান এবং C এর মান আমরা A ইনভার্স 1 কে C এর মান হিসেবে ধরে নিয়েছি, সেটি বসালাম আর এটা আমরা গুণ করে দিলাম। গুণ করলে দেখো এটা হচ্ছে একটি ইউনিক ম্যাট্রিক্স হয়েছে 3 সারি 3 কলামের 3x3 এর, তাই এটি হচ্ছে I3। তারপর দেখো আমরা CA নির্ণয় করলাম, C এবং A এর মান বসিয়েছি, তারপর আমরা গুণ করেছি। গুণ করলে দেখো এটি হচ্ছে I3 3x3 আকারের ইউনিক ম্যাট্রিক্স হয়েছে। তার মানে কি AC ইজ ইকুয়াল টু CA ইজ ইকুয়াল টু I3, যেখানে C এর মানটা হচ্ছে
এ ইনভার্স 1 এর সমান। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো ও নাম্বার, উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক বেতন যথাক্রমে 1,96,000 টাকা, 88,000 টাকা ও 2 লাখ টাকা হলে শ্রেণী 1, শ্রেণী 2 এবং শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত তা নির্ণায়কের সাহায্যে নির্ণয় করো। এটি হচ্ছে শ্রেণী 1, এটি হচ্ছে শ্রেণী 2, এটি শ্রেণী 3। আর শাখা কি আছে? উৎপাদন, বিপণন ও বিতরণ শাখা। তো এখান থেকে আমাদের কি নির্ণায়কের সাহায্যে প্রত্যেকটি শ্রেণীর, শ্রেণী 1, শ্রেণী 2 এবং শ্রেণী 3 এর শ্রমিকদের, শ্রেণী 1, শ্রেণী 2 এবং শ্রেণী 3 ভুক্ত শ্রমিকদের মাসিক বেতন, প্রত্যেকের মাসিক বেতন নির্ণয় করতে বলা হয়েছে নির্ণায়কের সাহায্যে। তো আমরা অ্যান্সারটি দেখি। ধরি প্রথম শ্রেণীভুক্ত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন X টাকা, দ্বিতীয় শ্রেণীভুক্ত Y এবং তৃতীয় শ্রেণীভুক্ত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন Z টাকা। তো এই তথ্যের আলোকে আমরা একটা সমীকরণ জোট নির্ণয় করি। দেখো 4x প্লাস 8y প্লাস 4z ইজ ইকুয়াল টু 196,000। আচ্ছা, এটা কিভাবে আমরা লিখেছি? 4x, দেখো 4x, 4y, 4z। x আমরা কি কার মান ধরেছি? প্রথম শ্রেণীভুক্ত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন। তো প্রথম শ্রেণীতে শ্রমিক আছে কয়জন? 4 জন। এটা তো শ্রমিক সংখ্যা। প্রথম শ্রেণীতে শ্রমিক আছে 4 জন, দ্বিতীয় শ্রেণীতে আছে 8 জন, আর তৃতীয় শ্রেণীতে আছে কয়জন? 4 জন। তো আমরা প্রথম শ্রেণীর শ্রমিকের মাসিক বেতন ধরেছি প্রত্যেকের X টাকা। তো একজনের X, 4 জনের কত? 4x। আর দ্বিতীয় শ্রেণীর আমরা কত ধরেছি? Y ধরেছি। দ্বিতীয় শ্রেণীর প্রত্যেকের হচ্ছে টাকা Y টাকা, তাহলে 8 জনের কত? 8y। তো তৃতীয় শ্রেণী হচ্ছে একজনের ধরেছে হচ্ছে Z টাকা, তাহলে 4 জনের 4z টাকা। তো সবগুলোর যোগফল দেখো X, Y, Z এরা হচ্ছে কি প্রথম শ্রেণীর সবার ধরেছিলাম আমরা X টা, আর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর Y এবং তৃতীয় শ্রেণীর হচ্ছে কি Z ধরেছিলাম। তো এই দেখো প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর এই সবাই হচ্ছে কি উৎপাদন শাখার মাঝে আছে। তো উৎপাদন শাখার শ্রমিকের ক্ষেত্রে মাসিক বেতন কত? প্রত্যেকের মোট মাসিক বেতন হচ্ছে 1,96,000 টাকা। তো আমরা হচ্ছে শ্রেণী 1, শ্রেণী 2 এবং শ্রেণী 3 সবার যদি মাসিক বেতন যোগ করি সেটি হবে কত? 1,96,000 টাকা। তো আমরা এই জন্যই উৎপাদন শাখার সবারগুলো যোগ দিয়েছি, যেটি হচ্ছে 1,96,000 টাকা হয়েছে। একইভাবে আমরা 2 নম্বর, 3 নম্বর সমীকরণ লিখেছি। এখন 1, 2 এবং 3 এই তিনটি সমীকরণ থেকে তুমি x এর সহগ এবং y এর সহগ এবং z এর সহগগুলো নিয়ে একটি নির্ণয় গঠিত করো। এই নির্ণয়টি হচ্ছে D। তো আমরা সহগগুলো নিয়ে নির্ণয় গঠন করলাম। তারপর আমরা কি করব? D নির্ণয়টির মান বের করছি আমরা। তো এটি আগের মতোই, তুমি যদি 4 নাও তাহলে এটির কলাম এবং এটির সারি বাদ যাবে, যেগুলো থাকবে এগুলো থেকে গুণ করবে, 8 আর 4 গুণ করবে, তারপর সূত্রের মাইনাস 4 আর 0 গুণ করবে। তারপর হচ্ছে যদি 8 নাও, 8 নিলে এই কলাম এই সারি বাদ, তারপর হচ্ছে কি যেগুলো থাকে এগুলোকে তুমি গুণ করে বিয়োগ করবে, যেরকম। আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে, কারণ আগে বোঝানো হয়েছে এগুলো। তারপর হচ্ছে কি দেখো ডি নির্ণয়কের মান আমরা বের করতে পেরেছি কত? 256। ডি নির্ণয়কের মান কি? 0 নয়। তার মানে কি সমীকরণ জোটের কি সমাধান নির্ণয় করা সম্ভব। যদি ডি নির্ণয়কের মান 0 হতো তাহলে কি সমীকরণ জোটের সমাধান আমরা নির্ণয় করতে পারতাম না। এখন ডিএক্স কিভাবে নির্ণয় করবে? ডিএক্স নির্ণয় করার জন্য তুমি দেখো এই যে ডিএক্স নির্ণয় করলে তুমি এক্স এর সহগগুলোকে বাদ দাও। এই যে এরা তো এক্স এর সহগগুলোর জায়গায় তুমি লিখবে এই সংখ্যাগুলোকে, আর বাকি কলাম দুইটি ঠিক থাকবে। দেখো আমরা এক্স এর সহগগুলোর জায়গায় লিখেছি কোনগুলোকে? আমরা এই সংখ্যাগুলোকে লিখেছি, আর বাকি দুইটি কলাম দেখো ঠিক আছে। আচ্ছা, তারপর তোমরা এগুলোকে জাস্ট নির্ণয়কের নিয়মে করে দিবে আগের মতোই। তারপর দেখো ডিওয়াই নির্ণয় করার সময় তোমরা হচ্ছে ওয়াই এর সহগ দেখো, ওয়াই এর সহগ কি ছিল? এই যে ওয়াই এর সহগ, এরা ছিল ওয়াই সহগ মাঝের যে কলামটা। তো তোমরা ওয়াই এর সহগের জায়গায় হচ্ছে এগুলোকে রিপ্লেস করে লিখবে হচ্ছে এই সংখ্যাগুলোকে লিখবে, আর বাকি দুইটি কলাম ঠিক থাকবে।
তো দেখো আমরা এই যে মাঝে ওয়ার সহগের জায়গায় ওই ডান পাশের সমান সমানের ডান পাশের সংখ্যাগুলোকে লিখেছি। আর এখন ডি জেটের বেলায় কি করবে, এগুলো ছিল কি জেটের সহগ ছিল এই কলামে, এই কলামের জেটের সহগগুলোকে রিপ্লেস করে তোমরা কি করবে, ওই যে ওই সমান সমানের ডান পাশের সংখ্যাগুলোকে লিখে দেবে, সমান সমানের ডান পাশের সংখ্যাগুলো ছিল এগুলোকে লিখে দেবে। আর বাকি দুইটি কলাম কি, বাকি দুটি কলাম ঠিকই থাকবে। তারপর নির্ণায়কের নিয়মে এগুলো বের করবে। তাহলে আমরা কি ডিএক্স ডিওয়াই এবং ডিজেড নির্ণয় করলাম। তো এখন এক্স নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, ডিএক্স ডিভাইডেড বাই ডি এবং ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিভাইডেড বাই ডি এবং জেড ইজ ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই ডি। ডি মানে হচ্ছে ডি এর নির্ণায়ক। তো আমরা এখানে ডি এর নির্ণায়কের মান কত পেয়েছি, 256। দেখো ডিএক্স এর মান আমরা বসিয়েছি এবং নির্ণায়কটির মান বসিয়েছি আমরা। ডি নির্ণায়কের আমরা যা মান পেয়েছিলাম 256, এটাকে ভাগ করলে আসছে কত, 15,000। তারপর ডিওয়াই এবং ডি এর মান বসিয়েছি এখানে, মানে ডি বলতে হচ্ছে নির্ণায়কটির মান, তারপর ডি এর মান। তা আমরা এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। তো এক্স ওয়াই জেড বলতে আমরা কাকে ধরেছিলাম, যে প্রথম শ্রেণীভুক্ত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান, এবং ওয়াই হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীভুক্ত শ্রমিকগুলোর মাসিক বেতন, এবং জেড হচ্ছে তৃতীয় শ্রেণীভুক্ত প্রত্যেক শ্রমিকের মাসিক বেতন, যেটি হচ্ছে 10,000 টাকা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। তো আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারো। আর আমার আরেকটি চ্যানেল আছে যেটি হচ্ছে ইনফিনিটি বেসড প্রোগ্রাম। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে দিও। ধন্যবাদ সবাইকে।